বাজেট আমরা দেখলাম একটা কেন্দ্রীয় বাজেট। এই বাজেটে সামগ্রিকতার দিকে লক্ষ্য রাখা হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী তিনিই জানিয়েছেন। এবং আরেকটা বিষয় হচ্ছে যে সামগ্রিকভাবে এই রাজ্যের বঞ্চনা কতটা। আমি বলছি যে এই রাজ্য বিশেষ কি পেল, আর মধ্যবিত্তের কি জুটল? সমগ্র মানে কি? সমগ্র মানে তো 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। তাহলে সমগ্রের দিকে নজর রাখতে গিয়ে 3 ভাগ জলের দিকে নজর রেখে 1 ভাগ স্থলের দিকে নজর রাখা হলে আসলে সমগ্রে নজর রেখেছি মানে 1/4 দিকে নজর রেখেছি। কিংবা যদি সামগ্রিককে আরও বড় করেন, ভারতবর্ষ ছাড়িয়ে, পৃথিবী ছাড়িয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডে দিয়ে যান, তাহলে সমগ্র মানে তো মহাশূন্য। বাজেট কি মহাশূন্যের দিকে তাকিয়ে তৈরি হয়েছে? আমাদের অর্থমন্ত্রী কি ভুলে গেছেন 2040 সাল থেকে 2050 সালের মধ্যে ভারতবর্ষ পৃথিবীর ভিতর সবচাইতে বেশি নিউমেরিক্যালি তারা ভারতবর্ষে থাকবে পৃথিবীর ভিতর এই সময়কালটার মধ্যে। তার মানে 2040 সাল থেকে 50 সালের ভিতর যৌবন বয়সে থাকবে মানে আজকে তারা শিশু কিংবা আজকে তারা মাতৃগর্ভে। এই গোটা বাজেটটায় আপনি এই যে ভবিষ্যতের ভারতবর্ষটা, এই ভারতবর্ষটার জন্য কি আছে? তাদের ঘর থেকে জন্মানো সন্তানরাই এই যৌবনের তালিকায় যাবেন। সেই কৃষির ক্ষেত্রে বাজেট অক ছাড়া আর কিচ্ছু দেয়নি। ভর্তুকি কমিয়েছে সারে, বীজে, কীটনাশকে। ফসলের ন্যায্য দাম অর্থাৎ উৎপাদন খরচের 1.5 গুণ দাম পাওয়া যাবে এ গ্যারান্টি দেয়নি বাজেট। সুতরাং প্রধান ক্ষেত্র যে সমস্যায় জর্জরিত আছে সেই সমস্যায় জর্জরিত থাকবে এবং সেই সমস্যা আরও বেশি বাড়বে, এটা বাজেট বলেছে। আমাদের দেশের প্রধান সমস্যা কর্মসংস্থানহীনতা, অন ডেট। আগামীকাল এটা আরও বাড়বে, আগামী পরশু এটা আরও বাড়বে। 2040 থেকে 50-এর যে সময়কালের কথা আমি বলছি, সেই সময় এটা রেকর্ড ছাড়া, হিসেব ছাড়া হবে। কর্মসংস্থান বাড়তে পারে এমন কোনো একটা উদ্যোগ এই বাজেটের মধ্যে নেই। হ্যাঁ, আপনি বলবেন যে পরিকাঠামোর ক্ষেত্রে যে অর্থ ধরা হয়েছে সেই অর্থ ব্যয়িত হলে, এটা প্রতি বছরই ধরা হয়। এবছর 2টো রাজ্য সেন্ট্রিক হয়েছে, কিন্তু মোট ব্যয় বরাদ্দ সেটা কি সব মিলে বেড়েছে? উত্তর না। অন্যবারে এই 2টো রাজ্যের ক্ষেত্রে যা থাকে তার চাইতে এবারে ক্র্যাচ শক্তিশালী করার জন্য এই 2টো রাজ্যের ক্ষেত্রে বেড়েছে। কিন্তু টোটালিটিতে গোটা দেশের সব রাজ্যগুলো মিলে যে ব্যয় বরাদ্দ, ইনক্লুডিং দিস 2 স্টেটস, সামগ্রিক ব্যয় বরাদ্দটা কি বেড়েছে? বাড়েনি। তাহলে পরিকাঠামো খাতে কার্যত বরাদ্দ বৃদ্ধি নেই। ন্যাচারালি নতুন কর্মসংস্থানের প্রশ্ন নেই। ছোট শিল্পকে উৎসাহিত করবার মতো বড় শিল্প স্থাপনের কোনো উদ্যোগ নেই। মূল্যবৃদ্ধি রোধ করার কোনো পদক্ষেপ নেই। যে দেশে পায়ের চটি জুতো জামা কাপড় কিনতে হলে
12 থেকে 18% জিএসটি দিতে হয়, আর হিরে কিনতে হলে 1.5% জিএসটি দিতে হয়। সেই দেশে সম্পদশালীদের সম্পদ বৃদ্ধি করার জন্যই বাজেট তৈরি হয়েছে। এক্ষেত্রে বিজেপি মুখপাত্র অশোক লাহিড়ী গুরুত্বপূর্ণ কথা বলছেন যে এই রাজ্যে সেরকম কোনো প্রজেক্টই নেই যেখানে ইনভেস্ট করবে সেন্ট্রাল গভর্নমেন্ট, সেই কারণেই রাজ্য ধরে বলছি না, আমি এই রাজ্য নিয়ে বলছি না। এটা ভারতের বাজেট, আমি ভারত নিয়ে বলছি। আমি তো রাজ্য কিছু পাইনি ঠাইনি বলিনি। আর রাজ্য কিছু পায়নি একথা বলবার মুখ কি রাজ্য রেখেছে? যখন শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে অশোক ভট্টাচার্য চেয়ারম্যান, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, তিনি তার বাজেটে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনকে কিছু দিতেন? পূজালি মিউনিসিপ্যালিটিকে কিছু দিতেন? ঝালদা মিউনিসিপ্যালিটি কংগ্রেস চালাতো কিছু দিতেন না তো। তাহলে তিনি তো বরং নির্মলা সীতারামনকে পথ দেখিয়েছেন যে যাকে তুমি পছন্দ করো না তাকে কিছু না দেওয়ার রাস্তাটা আমি তোমায় দেখিয়ে দিলাম। সুতরাং রাজ্য কিছু পায়নি এটা বলবার জন্য যে হক লাগে, যে ধক লাগে, যে অথরিটি লাগে, মমতা ব্যানার্জির তো সেই অথরিটিটা নেই। তো মমতা ব্যানার্জি বলবেন কি করে রাজ্য কিছু পায়নি? মমতা ব্যানার্জি দিতেন, উনি তো আবদার করেছিলেন আয়লার সময় PM to DM টাকা যাবে। তো উনি এসব কথা বলবার কে? সুতরাং আমি আদৌ রাজ্য কিছু পেয়েছে রাজ্য কিছু পাইনি এই বিতর্কটার অংশীদারই হতে চাই না। ইটস এ বোগাস বিতর্ক, ইটস এ বোগাস ডিবেট। প্রশ্নটা গোটা দেশের, আর গোটা দেশের ভালো হলে অটোমেটিক্যালি রাজ্যের ভালো হয়। অর্থনীতি তাকে তো আপনি রাজ্যের সীমান্তের বেড়াজালে আটকে রাখতে পারবেন না। জিনিসের দাম আসামে কমবে, বিহারে কমবে, গুজরাটে কমবে, পশ্চিমবাংলায় বাড়বে, এরম তো হবে না। তাহলে মূল্যবৃদ্ধি রোধের পদক্ষেপ যদি বাজেটে থাকে তাহলে তা সব জায়গায় জিনিসের দাম কমাবে, সব রাজ্য উপকৃত হবে। কর্মসংস্থানমুখীনতা যদি বাজেটে থাকে গোটা ভারতবর্ষের কর্মসংস্থানহীন মানুষ উপকৃত হবে, তাতে বাংলার কর্মসংস্থানহীন মানুষও উপকৃত হবে। রাস্তা হিসাবে কোন একটা রাস্তা পেয়েছেন, কোন একটা রাস্তা পাননি, এটা কোনো ম্যাটারই করে না একটা বাজেটে। এসব নিয়ে আপনারা সাংবাদিকরা ইস্যু করেন কতগুলো নন ইস্যুকে। কী হতো পশ্চিমবাংলা যদি একটা 4 কিলোমিটার রাস্তা পেত, পশ্চিমবাংলার সমস্যার সমাধান হয়ে যেত। পশ্চিমবাংলা যদি আরেকটা নতুন রেল পেত, পশ্চিমবাংলার সমস্যার সমাধান হয়ে যেত। আসলে দরকার হচ্ছে রেলের পরিষেবার উন্নতি, পুরনো রেল লাইনগুলোর আধুনিকীকরণ, পুরনো রেল লাইনগুলোর উন্নতি, রেলের শূন্য পদগুলো পূরণ, একজন ড্রাইভারকে একটানা 36 ঘন্টা ডিউটি করতে হবে না তার ব্যবস্থা করা। টানা বাংলা কোনো নতুন রেল পেল না, কী হবে একটা নতুন রেল পেয়ে? কোথার থেকে কোথায় যাতায়াতের ক্ষেত্রে কী অসুবিধে আছে? এগুলো কার্যত হচ্ছে কতগুলো নন ইস্যুকে ইস্যু করবার প্রয়াস। একেবারে আমি ক্লাব অনুদানের দিকে যাব। এবার একটু বেড়েছে, অনুদান বেড়েছে 15,000 টাকা, এবং আগামী 1 বছরে পরের বছর 1 লাখ টাকা হয়ে যাবে সমস্ত ক্লাবগুলি এভাবে। এবং বিদ্যুতের ছাড় 75%, ফায়ার সার্টিফিকেট সেটাতে তো একেবারেই কোনো আর বাধা নেই, সেভাবেই বললেন মুখ্যমন্ত্রী। ক্লাবগুলো প্রত্যেকবার চাঁদা পায়, দুর্গাপুজো তো আগেও হতো, এখনও হচ্ছে। এইভাবে চাঁদা দিয়ে কি তৃণমূল মুখপাত্ররা কিন্তু বলছে অর্থনীতি রোল হবে, আলোক শিল্পীরা পাবে, বাঁশ বাজছে সে পাবে, এই জন্যই দেওয়া না? তারা কি আগে পেত না? যখন মমতা ব্যানার্জি ক্লাবগুলোকে পুজো অনুদান দেওয়া শুরু করেননি তখন আলোর শিল্পীরা, ডেকোরেটররা পেতেন না? পেতেন তো। তখনও দুর্গাপূজায় আমাদের রাজ্যে অর্থনৈতিক
টার্ন আউটের ক্যালকুলেশনে সবচাইতে বেশি অর্থ ব্যয়ের এবং একই সাথে সবচাইতে বেশি অর্থ আয়ের উপাদান হিসাবে, একক হিসাবে যদি বেছে নেন, সেটা দুর্গাপূজাই ছিল। এখন প্রশ্ন হচ্ছে যে উনি ক্লাবকে 85,000 টাকা দিচ্ছেন। আচ্ছা, কার টাকা দিচ্ছেন? সরকারের। সরকারের টাকা মানে কার? আপনার, আপনার ক্যামেরাম্যানের, আমার। আমরা যারা প্রত্যেক দিন ট্যাক্স দিচ্ছি সেই টাকাগুলোর যোগফল হচ্ছে সরকারের টাকা। আচ্ছা, তাহলে আমরা যে টাকা দিচ্ছি সরকারকে ট্যাক্স কেন দিচ্ছি? অনুদানের জন্য? বোধহয় না। আমাদেরকে সরকার যখন ট্যাক্স চালু করেছে বলেছে আপনার ট্যাক্সের টাকায় এই উন্নয়নমূলক কাজ হবে, শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো, পয়ঃপ্রণালী, পানীয় জল, বিদ্যুৎ, এই যে মানুষের যে স্বাভাবিক পরিষেবাগুলো, এই পরিষেবাগুলোর কাজ এই ট্যাক্সের টাকায় হবে। এটাই আপনার ট্যাক্স দেওয়ার শর্ত, এটাই আমার ট্যাক্স দেওয়ার শর্ত। সেই টাকা পুজো কমিটিকে দেওয়া হচ্ছে। আচ্ছা, আজ পর্যন্ত কোনো পুজো কমিটির কাছে সরকার অনুদানের টাকা তারা কিভাবে ব্যবহার করলেন তার হিসেব চেয়েছে? তাহলে সরকার সিদ্ধান্ত করেই নিয়েছেন আলো পাবে, ডেকোরেটর পাবে, এই পাবে, ওই পাবে। সরকার কোনো হিসেবের প্রয়োজন নেই। যে টাকাটা আসছে কমিটিগুলোর কাছে, সেই টাকাটা যে জনগণের ট্যাক্সের পয়সায় আসছে, সেই কমিটিগুলোর আবার সেই জনগণের কাছ থেকে চাঁদা তুলবার অধিকার থাকবে কেন? পুজোকে সর্বজনীন পুজো বলা হয়েছিল কেন? বলা হয়েছিল তো সকলে মিলে সংগঠিত করবেন বলে, মানে সকলে কন্ট্রিবিউট করবেন, সকলে আনন্দ উপভোগ করবেন। এই জন্যেই তো পুজো সর্বজনীন। নালে তো পুজো পারিবারিকই ছিল এক সময়, পরে সেখান থেকে 12 ইয়ারের পুজো হয়েছিল। সর্বজনীন তো হয়েছে তারপর। তাহলে এই সর্বজনীনতাকে এখন মমতা ব্যানার্জি জনীনতায় পরিণত করার চেষ্টা হচ্ছে। পুজো আর সর্বজনীন না, পুজো এখন মমতা জনীন। আচ্ছা, টাকাটা কে দেয়? পশ্চিমবঙ্গ সরকার। তো তাহলে কেন প্রত্যেক পুজো কমিটিতে এই ফ্লেক্সটা লাগানো থাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুদান? সরকারের টাকা, তিনি মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করেছেন, তিনি তো দিচ্ছেন না। দিচ্ছে তো পশ্চিমবঙ্গ সরকার, তার অর্থমন্ত্রক। বড়জোর লেখা থাকতে পারে পশ্চিমবঙ্গ সরকার 85,000 টাকা দিয়েছেন, আমরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু আমি সব পুজো কমিটি ঘুরবেন, দেখবেন সব জায়গায় এর জন্য মমতা ব্যানার্জিকে অভিনন্দন জানানো হচ্ছে, মমতা ব্যানার্জির ছবি টাঙানো হচ্ছে। তার মানে সর্বজনীন মমতা জনীনে পরিণত হও, এই নির্দেশ এই অর্থদানের সঙ্গে জড়িয়ে গেছে। বেশ, আমি একটা স্পেসিফিক শেষ প্রশ্ন করব। সুকান্ত মজুমদার দাবি করেছে যে উত্তরবঙ্গকে উত্তর পূর্বের সঙ্গে যুক্ত করলে ডেভেলপমেন্ট হবে, ইনভেস্টমেন্ট আসবে এবং তারই সামগ্রিক উত্তরবঙ্গের বেশ খানিকটা তুলে আনা যাবে। এটা কতটা গ্রহণযোগ্য? মানে এইটা কি থার্ড টার্মের এনডিএ সরকার হওয়ার পরে এটা আবিষ্কার হলো? যখন সুকান্ত মজুমদার সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী হয়েছেন তখন উনি এটা বুঝলেন, এতদিন উনি এটা বোঝেননি যে সিকিম যে টাকা কেন্দ্রীয় সরকারের ভাগ থেকে পায় সেই টাকা দার্জিলিংও পেতে পারে। এ তো যখন আমাদের রাজ্যে সুভাষ ঘিসিংরা গোর্খাল্যান্ডের আন্দোলন করছিলেন
তখন তো জ্যোতি বোস এই দাবি করেছেন যে কেন্দ্রীয় প্রকল্প অবহেলিত উত্তরবঙ্গে বা উত্তরবঙ্গের যে অংশগুলো অবহেলিত সেই অঞ্চলগুলোয় কেন্দ্রীয় প্রকল্প বাড়ানো হোক, কেন্দ্রীয় বরাদ্দ বাড়ানো হোক। তো 10 বছর ধরে সুকান্ত মজুমদাররা চুপ করেছিলেন কেন? উনি তো এর আগের টার্মে এমপি ছিলেন, একদিনও বলেননি তো। উত্তরবঙ্গেরই তো এমপি ছিলেন, বালুরঘাটেরই তো এমপি ছিলেন, একদিনও বলেননি তো। লোকসভার একটা বক্তৃতায় উনি দেখাতে পারবেন উনি এটা বলেছিলেন? উনি এই দপ্তরের মন্ত্রী হওয়ার পরে এটার প্রয়োজন অনুভূত হলো, তার আগে পর্যন্ত অনুভূত হচ্ছিল না। আসল উদ্দেশ্যটা হচ্ছে বাংলাকে ভাগ করো। তার জন্য কোচবিহার থেকে অনন্ত মহারাজকে এমপি করো, তার জন্য ঝাড়খণ্ডের এমপিকে দিয়ে মালদা মুর্শিদাবাদ, প্র্যাকটিক্যালি এই দুটো জেলা আছে বলেই তো উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ আছে। আপনি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে যেতে হলে, আসতে হলে তো এই দুটো জেলাকে পেরোতে হয়, না হলে তো এই দুটোর ভিতর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তাহলে মালদা মুর্শিদাবাদকে কেটে নাও। উনি বাংলা ভাগ বললেন না, উনি বললেন মালদা মুর্শিদাবাদকে কেটে নাও। তার মানে মালদা মুর্শিদাবাদকে যেই কেটে নিয়ে আপনি ওই তথাকথিত 3টে বিহারের রাজ্য তার সঙ্গে জুড়ে দিলেন, তখনই দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ দুটো আলাদা হয়ে গেল। কিন্তু তাহলে বাংলা ভাগটাই হলো। আবার সেই অনন্ত মহারাজের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী দেখা করলেন, গোপনে কথা বললেন, এবং সেই অনন্ত মহারাজ পার্লামেন্টে বললেন কোচবিহার কোনোদিনই পশ্চিমবঙ্গের ছিল না, আছে যে সেটা বেআইনি। মানে মুখ্যমন্ত্রী কোনোদিনই কোচবিহারের মুখ্যমন্ত্রী না, অনন্ত মহারাজ বললেন, আমি বলিনি। তার সঙ্গেই মুখ্যমন্ত্রী মিটিং করলেন, সেই বিজেপির এমপি হওয়ার যোগ্য হলো। তাহলে কেসি নাগের অঙ্কের বই কি খুলতে হবে আসল উদ্দেশ্য খুঁজবার জন্য? অনন্ত মহারাজকে বিজেপি এমপি বানাইল, অনন্ত মহারাজ মমতা ব্যানার্জির সঙ্গে গোপন বৈঠক করিলেন, অনন্ত মহারাজ লোকসভায় ইহা দাবি করিলেন, ঝাড়খণ্ডের সাংসদ লোকসভায় ইহা দাবি করিলেন, সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সভাপতি লোকসভায় ইহা দাবি করিলেন। এই 3টে দাবির মূল সূত্র অনুযায়ী A+B+C = কি? কেশিনাগকে এই অঙ্ক দেওয়া হইলে পরে কেশিনাগ উত্তর দিলেন, ইহার উত্তর বাংলা ভাগ। বিজেপি যেন তেন উপকরেণ বাংলা ভাগ চায়, তৃণমূল সেই বাংলা ভাগকে সাহায্য করিতে চায়, আরএসএসের কাছে সে দায়বদ্ধ। আরএসএসের নির্দেশেই ইউসুফ পাঠানকে নিয়ে এসে অধীর চৌধুরীর বিরুদ্ধে প্রার্থী করা হয়েছে, আরএসএসের নির্দেশেই অনন্ত মহারাজের সঙ্গে গোপন বৈঠক করা হয়েছে, আরএসএসের নির্দেশেই নির্বাচন পরিচালনা করা হয়েছে, আরএসএসের নির্দেশেই বাংলা ভাগের এই জটিল খেলায় গোপন হাওয়া কী করতে হইবে? মাঠাকুমারা ওই যে উনুনে আগুন দিয়ে ছোটোবেলায় ফাঁকা জায়গাটায় হাওয়া দিত,